প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। এই করোনাকালীন সময়ে আজ আমরা আবার ঈদ পরবর্তী ক্লাসে ফিরে এসেছি। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস 1971 সাল পরবর্তী শীর্ষক কোর্সের আলোচনা করব। আজকের আমাদের বিষয়কোড 24, 16, 17। আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের সংবিধান। আজকের ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবে। আর বাংলাদেশের সংবিধান এই বিষয়টি কিন্তু কোনো ছোটোখাটো বিষয় নয়, অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। এই টপিকটি আমরা দুইটা ক্লাসে আলোচনা করব। আজকে এই বাংলাদেশের সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে তুলে ধরব এবং বাকি অংশ পরের ক্লাসে আবার কোনো এক সময় আমি তোমাদের সাথে আলোচনা করব। চলো আমাদের ক্লাসটি আজকে উপভোগ করি। এই ছবিটা একটু লক্ষ্য করো। কিসের ছবি এটি বলো তো? এটি হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের ছবি। এই জাতীয় সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান, যে স্থানে এদেশের আইন কানুন বিধিবিধান প্রণীত হয়, এবং এই কারণে এই ছবিটা আমি রেখেছি। এবং বাংলাদেশের জাতীয় সংসদ বিশ্বের যে কয়টি দর্শনীয় সংসদ রয়েছে তার মধ্যে অন্যতম, যার স্থপতি ছিলেন লুই আইকান। সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব না। আজকে আমরা এই সংসদে যা পাশ হয়, অর্থাৎ বাংলাদেশের সংবিধান যেটি প্রথম পাশ হয়েছিল এবং এদেশের আইন কানুনের মূল ভিত্তি কিন্তু সংবিধান, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এই ছবিটি একটু লক্ষ্য করো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এবং এটি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত। বাংলাদেশের সংবিধানের কভার পৃষ্ঠা, অর্থাৎ আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের সংবিধান। আমাকে বলো তো, সংবিধান কি? তোমরা কি বলতে পারবে? যদি যারা জানো তো ভালো, যারা না জানো আমার সাথে একটু মিলিয়ে নাও। সংবিধানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কনস্টিটিউশন। সাধারণত কোনো শাসন ব্যবস্থার মূল গ্রন্থ, যাতে স্বায়ত্তশাসিত কোনো রাজনৈতিক সত্তার কর্তব্য নির্ধারণের মৌলিক নিয়ম ও সূত্রসমূহ লিপিবদ্ধ থাকে। কোনো দেশের ক্ষেত্রে এই শব্দ সেই দেশের জাতীয় সংবিধানকে বোঝায়, যা রাজনৈতিক মৌলিক নিয়ম ও সরকারের পরিকাঠামো, পদ্ধতি, ক্ষমতা ও কর্তব্যকে প্রতিস্থাপিত করে। সংবিধান সাধারণত দুই ধরনের হতে পারে, এক লিখিত, আরেকটি হচ্ছে অলিখিত। বাংলাদেশের সংবিধান এটি লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। এই সংজ্ঞাটি আমি নিয়েছি অক্সফোর্ড ডিকশনারি থেকে, যা দ্য নিউ অক্সফোর্ড আমেরিকান ডিকশনারি দ্বিতীয় সংস্করণ, এবং এটি ইরিন ম্যাককেইন এটির লেখক। মূলত এটি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত। সেই বইটি থেকে আমি এই সংজ্ঞাটি দিয়েছি। তোমরা সংবিধানের অনেক সংজ্ঞা পাবে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করেছেন। তোমরা আরও কয়েকটি সংজ্ঞা শিখে ফেলবে, কারণ সংবিধান কি এটি আমাদের জানা অত্যন্ত জরুরি। সংবিধানের প্রণয়নের উদ্দেশ্যে বাংলাদেশে 1972 সালের 11 এপ্রিল ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে 34 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত, যিনি সিলেটের একজন সংসদ সদস্য ছিলেন। মূলত এই সংবিধান প্রণয়নের জন্য পাকিস্তান আমলে সর্বশেষ যে নির্বাচন হয়েছিল 1970 সালের প্রাদেশিক এবং কেন্দ্রীয় পরিষদের নির্বাচন, ওই নির্বাচনের ভিত্তিতে নির্বাচিত সদস্যদের নিয়েই সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল, অর্থাৎ গণপরিষদ গঠিত হয়েছিল। এবং এই গণপরিষদের প্রধান কাজই হচ্ছে সংবিধান প্রণয়ন করা। এবং এর পরে
আমরা দেখি যে সংবিধানের আলোকে 1973 সালে বাংলাদেশে প্রথম নির্বাচন হয়েছিল। মূলত এই সংবিধান 1972 সালের 11 এপ্রিল ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে 34 সদস্যের যে কমিটি প্রণীত হয়েছিল তাদের অত্যন্ত পরিশ্রমের ফসল। এবং বাংলাদেশের সংবিধান অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি লিখিত এবং দুষ্পরিবর্তনীয় এবং অত্যন্ত প্রাণাঞ্জল ভাষায় লিখিত। এবং একই সালের অর্থাৎ 1972 সালের 17 এপ্রিল থেকে 3 অক্টোবর পর্যন্ত এই কমিটি বিভিন্ন পর্যায়ে বৈঠক করে জনগণের মতামত সংগ্রহের জন্য মতামত আহ্বান করা হয়। সংগৃহীত মতামত থেকে 98টি সুপারিশ তারা গ্রহণ করেছিল। 1972 সালের 12 অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে তৎকালীন আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকারে উপস্থাপন করেন এবং 1972 সালের 4 নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। এবং একই বছর অর্থাৎ 1972 সালের 16 ডিসেম্বর, যা আমাদের বিজয় দিবস, সেদিন থেকে এই সংবিধান কার্যকর হয়েছিল। এবং এই পর্যন্ত বাংলাদেশের সংবিধানে 17 বার পরিবর্তন হয়েছে, অর্থাৎ সংশোধনে এসেছে। এটিও কিন্তু সংবিধানের একটি ধারার বলেই পরিবর্তন করা যায়, যেটি আমরা সংবিধান নিয়ে যখন বিস্তারিত আলোচনা করব তখন বলার চেষ্টা করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানটা কি? আসলে বাংলাদেশের নাম কি? বাংলাদেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং এটি বাংলাদেশের সংবিধান দ্বারাই কিন্তু স্বীকৃত। অর্থাৎ এদেশের নামটি কী হবে, ভৌগোলিক সীমারেখায় কতটুকু, সকল বিষয় কিন্তু সংবিধানে অন্তর্ভুক্ত রয়েছে। এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান যদি আমরা একটু দেখি, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ আইন এটি একটি লিখিত দলিল। 1972 খ্রিস্টাব্দের 4 নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং একই বছরের 16 ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়। মূল সংবিধান ইংরেজি ভাষায় লিখিত হয় এবং একে পরবর্তীতে বাংলা ভাষায় অনুবাদ করা হয়। তাই এটি বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় বিদ্যমান। তবে ইংরেজি ও বাংলার মধ্যে অর্থগত যদি বিরোধ দৃশ্যমান হয়, সেই ক্ষেত্রে বাংলা রূপ অনুসরণীয় হবে, অর্থাৎ বাংলাকে অনুসরণ করতে হবে। অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি সংবিধানের ভাষাগত কোনো দ্বন্দ্ব দেখা দেয়, সেই ক্ষেত্রে বাংলা ভাষায় লিখিত যেই সংবিধান রয়েছে সেটিকেই প্রাধান্য দিতে হবে। বাংলাদেশের যাবতীয় আইন সংবিধানের আলোকেই প্রণীত। যদি কোনো আইন এই সংবিধানের কোনো ধারাকে ব্যত্যয় কিংবা এটার কোনো বাধা সৃষ্টি করে, সেই ক্ষেত্রে সেই আইনটি রহিত হবে, সংবিধানের প্রাধান্য পাবে এবং এর আলোকে সেই আইনটি হয় সংশোধন করতে হবে নতুবা বাতিল করতে হবে। এই রকম রীতি কিন্তু রয়েছে। 10 এপ্রিল 2018 সালের সপ্তদশ সংশোধনী সহ বাংলাদেশের সংবিধান সর্বমোট 17 বার সংশোধিত হয়েছে। এই সংবিধান সংশোধনের জন্য জাতীয় সংসদের সদস্যদের মোট সংখ্যার 2/3 ভোটের প্রয়োজন হয়। তবে পঞ্চম সংশোধনী এবং সপ্তম সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী ও পঞ্চদশ সংশোধনী বাতিলের আদেশে বাংলাদেশের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে সংবিধানের মূল কাঠামো পরিবর্তন হয়ে যায়, এরূপ কোনো সংশোধনী এতে আনা যাবে না। আনা হলে তা হবে এখতিয়ার বহির্ভূত। অর্থাৎ এটি স্পষ্টতই আমরা দেখেছি যে এদেশের সংবিধানে 17 বার সংশোধিত হয়েছে। তার মধ্যে একেবারে সুস্পষ্ট পঞ্চম, সপ্তম, ত্রয়োদশ, পঞ্চদশ এই 4টি সংশোধনী করার ক্ষেত্রে সংবিধানের যে মূল বিষয়বস্তু ছিল, অর্থাৎ 1972 সালের যে সংবিধান ছিল তার কাঠামোগত কিছু পরিবর্তন এসেছে, যার কারণে বাংলাদেশের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এই রকম সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করে অথবা পরিবর্তিত হয়ে যায় এরকম কোনো সংশোধনী এতে আনা যাবে না এবং এটি আনা হবে এই সংবিধানের এখতিয়ার বহির্ভূত। অর্থাৎ সংসদ সদস্যগণের এখতিয়ার এরকম নেই যে মূল সংবিধানকে ব্যত্যয় ঘটায় বা তার কোনো পরিবর্তন ঘটায়, এরকম কিছু সংশোধনী আনা যাবে না।
বাংলাদেশের সংবিধান কেবল বাংলাদেশের সর্বোচ্চ আইনই নয়, সংবিধানে বাংলাদেশ নামক রাষ্ট্রের মূল চরিত্র বর্ণিত রয়েছে। এতে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা বিধৃত আছে। দেশটি হবে প্রজাতান্ত্রিক, গণতন্ত্র হবে এদেশের প্রশাসনিক ভিত্তি, জনগণ হবে সকল ক্ষমতার উৎস এবং বিচার বিভাগ হবে স্বাধীন। জনগণ সকল ক্ষমতার উৎস হলেও দেশ আইন দ্বারা পরিচালিত হবে। সংবিধানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রটির পরিচালিত হবে 4টি মূল ভিত্তির উপরে। এই 4টি ভিত্তি হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাবাদ। একটি উত্তম সংবিধানের কিছু বৈশিষ্ট্য থাকে। আজকে আমরা এই উত্তম সংবিধানের বৈশিষ্ট্যগুলো জানব এবং পরের কোনো ক্লাসে আমি সংবিধানের ধারাগুলো নিয়ে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমরা উত্তম সংবিধানের বৈশিষ্ট্য কী সেগুলো একটু দেখার চেষ্টা করি। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ উত্তম সংবিধানের বেশ কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন, তবে অধিকাংশ সমাজবিজ্ঞানী এবং রাষ্ট্রবিজ্ঞানীদের এই তত্ত্বগুলো বিশ্লেষণ করে রাষ্ট্রবিজ্ঞানীগণ 20টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। যে 20টি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমি তোমাদের কাছে তুলে ধরছি। প্রথমত হচ্ছে লিখিত রূপ, অর্থাৎ একটি উত্তম সংবিধান অবশ্যই লিখিত রূপ হতে হবে। আমরা জানি পৃথিবীতে 2 ধরনের সংবিধান রয়েছে, একটি হচ্ছে লিখিত রূপ, আরেকটি হচ্ছে অলিখিত রূপ। অলিখিত রূপগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যুক্তরাজ্যের সংবিধান, অর্থাৎ যেটিকে আমরা বলি যে ব্রিটেন। এই গ্রেট ব্রিটেনের সংবিধান আসলে কোনো লিখিত রূপ নেই, এটি বিভিন্ন প্রথা এবং ভিত্তির ওপরেই মূলত এটি রচিত, অর্থাৎ অলিখিত। এবং এটি আমরা দেখি যে পৃথিবীর যে সকল সংবিধান রয়েছে তার মধ্যে বাংলাদেশ অনেকগুলো রয়েছে লিখিত। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত সহ অধিকাংশ রাষ্ট্রের সংবিধানই হচ্ছে লিখিত। বাংলাদেশের সংবিধানও লিখিত রূপ এবং রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন উত্তম সংবিধানের বৈশিষ্ট্যের মধ্যে একটি হচ্ছে লিখিত হতে হবে, দ্বিতীয়টি হচ্ছে মুখবন্ধ বা প্রস্তাবনা। বাংলাদেশের সংবিধানেও কিন্তু একটি প্রস্তাবনা রয়েছে এবং তৃতীয়ত হচ্ছে সংক্ষিপ্ত রূপ। সংবিধান আসলে কোনো ব্যাখ্যা বিশ্লেষণের কোনো স্থান নেই, এটি হবে সংক্ষিপ্ত রূপ, তাহলেই সেই সংবিধান হবে উত্তম। স্থায়িত্ব, সংবিধান একবার প্রণয়ন করলেই কিছুদিন পরে আবার চাইলেই সেটি পরিবর্তন করা যায় না, এটি স্থায়ী একটি কাঠামো থাকতে হবে, অর্থাৎ যাকে বলা হচ্ছে যে দুষ্পরিবর্তনীয়। পঞ্চম যেই নিয়মটা সেটি হচ্ছে সীমিত পরিবর্তনীয় প্রকৃতি। সীমিত এই শব্দটি থেকেই বোঝা যায় যে সংবিধান জনগণের প্রয়োজনেই কিন্তু প্রবর্তিত। আবার কখনো যদি এইরকম কোনো সিচুয়েশন তৈরি হয় যে সংবিধান পরিবর্তন করতে হবে, এই কারণে রাষ্ট্রবিজ্ঞানীগণ বলছেন যে সীমিত আকারে হলেও এটি দুষ্পরিবর্তনীয় হতে হবে, অর্থাৎ হয়তো একেবারেই যদি নিরুপায় হয় সেই ক্ষেত্রে সংবিধান পরিবর্তন করা যেতে পারে। ষষ্ঠত, রাষ্ট্রীয় আদর্শ এবং মূলনীতির উল্লেখ থাকতে হবে। একটি রাষ্ট্র কিসের ভিত্তিতে চলবে, তার আদর্শে কী হবে, এই বিষয়গুলো সংবিধানে অবশ্যই উল্লেখ থাকতে হবে। মৌলিক দলিল, একটি সংবিধান হবে ওই দেশের জন্য মৌলিক দলিল এবং এটি চাইলেই পরিবর্তন করা যাবে না। এর আলোকে রাষ্ট্রের বিভিন্ন আইন কানুন বিধিবিধান প্রণয়ন করতে হবে এবং আমরা দেখি যে বাংলাদেশের সংবিধানও কিন্তু একটি মৌলিক দলিল, যেটি মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে এদেশের সংবিধান এমনভাবে পরিবর্তন করা যাবে না যা মূল বিষয়বস্তুকে ব্যাঘাত সৃষ্টি করে। অষ্টমত, মৌলিক অধিকারের উল্লেখ। অবশ্যই সংবিধানে মৌলিক অধিকারগুলোর উল্লেখ থাকতে হবে। বাংলাদেশের সংবিধানেও কিন্তু এগুলো রয়েছে, যেটি আমি তোমাদের পরের ক্লাসে উল্লেখ করব। সংবিধানের প্রাধান্য, একটি দেশের আইনের মূল বিষয়বস্তু হচ্ছে সংবিধান, অর্থাৎ এর প্রধান আইন হচ্ছে সংবিধান এবং এই সংবিধানের আলোকেই অন্যান্য আইনগুলো প্রণীত হবে। বহুদলীয় ব্যবস্থা, একটি সংবিধানে বহুদলীয় ব্যবস্থার কথা বলতে হবে, অর্থাৎ উত্তম সংবিধানে একদলীয় শাসন ব্যবস্থার কোনো স্থান নেই। বহুদলীয় শাসন ব্যবস্থাকে
রাষ্ট্রবিজ্ঞানীগণ উৎসাহ প্রদান করেছেন। 11তম, বিচার বিভাগের প্রাধান্য থাকতে হবে। শাসন বিভাগের দায়িত্ব নির্দিষ্টকরণ থাকতে হবে। আইন বিভাগের কর্তৃত্ব নির্ধারণ করতে হবে। সার্বভৌম ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। আইনের শাসনের কথা বলতে হবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা থাকতে হবে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের কথা থাকতে হবে। সংহতির দলিল হিসাবে এটি চিহ্নিত করা যাবে। ভাষার সরলীকরণ, অর্থাৎ সংবিধান হবে সহজ সরল ভাষায় এবং বিশ্ব শান্তির সাথে সামঞ্জস্যপূর্ণ। এই 20টি যদি কোনো সংবিধানের বৈশিষ্ট্য হয় তাহলেই সেই সংবিধানটিকে উত্তম সংবিধান বলা যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই পর্যন্তই থাকব। পরের ক্লাসে সংবিধানের বিভিন্ন ধারা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।